প্রিয় চাকরি প্রত্যাশীদের জন্য আমি আজকে নতুন একটি টপিকস নিয়ে আসছি, সেটা হলো গুণাত্মক ধারা। গুণাত্মক ধারা কি সে সম্পর্কে আমি কয়েকটি আপনাদের বেসিক সূত্র দেখাবো এবং কয়েকটি বিভিন্ন পরীক্ষায় আসা ম্যাথ নিয়ে আলোচনা করব। চলুন দেখি, কথা না বাড়ি। তো গুণাত্মক ধারাটা মূলত কি? গুণাত্মক ধারাটা মূলত হলো আপনার গুণের, আমি লিখতেছি দেখেন, গুণাত্মক ধারাটা বলতে গুণের অন্তর যদি সমান থাকে, গুণের কি, গুণের অন্তর কি হবে, গুণের অন্তর যদি সমান হয়। তা আমি যারা সামান্ত ধারা ক্লাসটা দেখছেন তারা হয়তো বা এই যে অন্তর বিষয়টা কি সেটা সম্পর্কে প্রশ্ন থাকবে না, আমি আলোচনা করেছিলাম সামান্ত ধারার ভিতরে। এখন দেখেন গুণাত্মক ধারা বলতে আমি যদি একটা আপনার ধারার মাধ্যমে আমি একটা প্রমাণ করে দিচ্ছি। তো গুণের মাধ্যমে ধারার সংখ্যা পরিবর্তন হয়। তো সেটা দেখেন, এটা কি গুণের মাধ্যমে, এটা হলো আরেকটা বিষয় লিখে রাখি, এটা হলো গুণের মাধ্যমে, গুণের মাধ্যমে কি হয়, ধারার সংখ্যার পরিবর্তন হয়, ধারার সংখ্যার কি হয়, পরিবর্তন হয়। যেখানে আমরা দুইটা জিনিস জানবো, একটা হলো প্রথম ফার্স্ট হলো গুণের অন্তর সমান, আর একটা কি, এটি গুণের মাধ্যমে ধারার পরিবর্তন হয়। তো এই বিষয় দুইটা বেসমেন্ট করে আমরা কিছু ম্যাথ দেখি। দেখেন লিখলাম আমি 2 + 4 + 8 + 6। এখন দেখেন এটার ভিতরে কি বিদ্যমান আছে, আমরা যদি একটু হিসেব করি। এখানে এইখানে আমরা ব্যবধানটা কত আছে, এইখানে ব্যবধানটা আছে আপনার, দেখেন 4 এবং 2 এর ব্যবধান কত, 2, এবং 4 এবং 8 এর ব্যবধান কত হচ্ছে, 4 হচ্ছে, এবং 8 এর ব্যবধান কত হচ্ছে, 8 হচ্ছে। তো এখন দেখেন এটা আমরা কি বুঝতে পারলাম, যে প্রত্যেকটার ভিতরে গুণিতক আকারে বাড়তেছে। কি আকারে? গুণিতক, মানে হচ্ছে 2 আমি যদি 2 দিয়ে গুণ করি কত হবে, 2কে আমি যদি 2 দিয়ে গুণ করি তো সেক্ষেত্রে কত আসে, দেখেন 2 গুণ 4, মানে পরবর্তী পদটা পাচ্ছি। আবার 4কে আমি 2 দিয়ে গুণ করলে আমি কত পাচ্ছি, 4 দুগুণে 8। আবার 8কে যদি আমি 2 দিয়ে গুণ করি কত পাচ্ছি, 8 দুগুণে 16। তার মানে আমি প্রত্যেকটার ব্যবধানকে 2 দিয়ে গুণ করলে আমরা পরবর্তী পদটা পাচ্ছি। তার মানে গুণিতক হারে কিন্তু এটা বাড়তেছে। এই যে গুণের অন্তর, তো প্রত্যেকটার অন্তর কি এখানে সমান আছে না? প্রত্যেকটার অন্তর দেখেন এখানে কিন্তু আমার এখানে গুণের অন্তরটা কি, এটা 2, এটা 2, এটা 2, মানে প্রত্যেকটার ব্যবধানের সাথে 2 গুণিতক হারে কি বাড়তেছে। তো এই জাতীয় ম্যাথমেটিক্সকে আমরা বলি গুণোত্তর ধারা। এখন আসেন গুণোত্তর ধারার যদি আমরা সেমভাবে সামান্তর ধারা আমরা যেভাবে করছিলাম, যে সামান্তর ধারার ক্ষেত্রে আমরা কিভাবে যে কোনো ধারার পদের সংখ্যা, যে কোনো এই ধারার একটা পদ আছে, আমি এখানে দিলাম n, তো এই ধারার যে পদের n এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, অথবা যে এখানে আমি অন্য একটা কিছু দিলাম, মনে করেন আমি দিলাম যে 64। তো এই 2 থেকে 64 এর ভিতরে টোটাল কতগুলো পদ সংখ্যা আছে এবং এই পদ সংখ্যার সমষ্টি কত, এই পদ সংখ্যা কি যোগফল কত হবে, সেটা যে আমরা বের করছি। আমরা দুইটা ফর্মুলা দেখব। দেখেন আমরা লিখব প্রথমে n-তম পদ, n-তম পদ বলতে আমরা n × r⁻n−1। তো এখানে আমরা এটা বুঝতেছি n বললে আমার কোনটা, n-তম পদ বলতে এই লাস্টের 64টা, আর a বলতে আমার কোনটা বসবে, 2 এর মানটা, এই বলতে আমরা কোনটা বসবে, 2 এর মানটা, আর আর বসবে হলো আমার এই যে গুণের ভিতরে গুণের অন্তরের সমান আছে না, তো প্রত্যেকটার ভিতরে ব্যবধানটা কত। এখন যদি এটা আমরা বের করতে চাই যে এই গুণোত্তর ধারার গুণের অন্তরটা কত, সেক্ষেত্রে গুণের অন্তরটা যদি মানে যদি বের করতে চাই, তখন আমার প্রথম কাজটা হবে কি, ভাগ করা। এখানে একটা ভাগের সম্পর্ক, কীরকম ভাগের সম্পর্ক, আমরা যদি অন্তর বের করতে চাই, দেখেন একটু খেয়াল করেন, আমরা যদি অন্তরটা বের করতে চাই যে এই দুইটার মধ্যে ব্যবধানটা কত, মানে গুণের অন্তরটা, তো সেক্ষেত্রে আমরা কী করতে হবে, দেখেন আমি লিখব দ্বিতীয় পদ ভাগ কী হবে, প্রথম পদ ভাগ প্রথম পদ। আর একটা আমরা ট্রাই করে দেখি, তৃতীয় পদ ভাগ কত হবে, দ্বিতীয় পদ। যে আর একটা ট্রাই করে দেখেন, তো তৃতীয় পদ ভাগ কত হবে, চতুর্থ পদ ভাগ হবে তৃতীয় পদ। এখন দেখেন এইভাবে ভাগ করার পর আমরা যেই রেজাল্টটা পাবো তাকে আমরা ইংলিশে বলি কি, রেশিও। তাকে আমরা কি বলি ইংলিশে, এই আর দ্বারা কি বোঝায়, রেশিও। এই যে
রেশিও, রেশিও, ঠিক আছে। তো রেশিওর বাংলা হলো অনুপাত, রেশিওর বাংলা কি? অনুপাতটাই হলো আমার এই দুইটার ব্যবধানটা। তো আমরা যদি দেখি, তো দ্বিতীয় পদটা আছে আমার কত 4, আর প্রথম পদটা আছে কত 2। তো আমরা যদি ভাগ করি কত আসবে? 2 আসবে। সেমভাবে এখানে তৃতীয় পদ আছে কত আমার? তৃতীয় পদ আছে 8, দ্বিতীয় পদ আছে কত 4। সেমভাবে চতুর্থ পদ আছে কত 16, তৃতীয় পদ আছে কত 8। এখন দেখেন 2 2, তার মানে দেখেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ভাগ করলে মানে আগের যেই পদ আছে এর পূর্ববর্তী পদের পদকে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদকে ভাগ করলে যেই ভাগফলটা পাওয়া যায় সেটা হলো ওই পদের মানে রেশিও অথবা অনুপাত বা গুণের অন্তর, গুণের কি অন্তর। তার মানে আমরা এখানে কিন্তু আর এর মানটা সমান সমান কত পাচ্ছি? 2 পাচ্ছি। তো আর এর মান আমাদের বের করার জন্য কি করতে হবে? যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের সাথে একটা ভাগের সম্পর্ক করতে হবে। তার মানে এই পদকে তার পেছনের পদ দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তো ভাগ করলে যেই রেজাল্টটা পাবো সেটা হবে আমার কি? অনুপাত বা রেশিও। এখন দেখেন এখানে আর এর মানটা কত হবে? আমি যেহেতু কত পেয়েছি? 2 পেয়েছি। এখন কিন্তু আমার এন এর মানটা জানা নেই। এন এর মান বলতে আমরা এন এর মান কিন্তু আমার জানা নেই, কারণ এন আমি বসাতে পারবো না। এখানে কত বসবে? এখানে বসবে হলো আপনার অন, এখানে বসবে কত? অন। এখন দেখেন এখানে যদি অন বসে তাহলে আমরা বাকি যে পদটা আছে আমরা যদি হিসেব করি, আমাদের এখানে কিন্তু মূলত এন এর মানটা বের করতে হবে। কিসের মান বের করতে হবে? এন এর মানটা। দ্যাট মিন্স এন এর মানটা আমার কি হচ্ছে? এন এর মানটা হবে যে এই ধারার পদের সংখ্যা। এন এর মানটা কী হবে? এই ধারার পদের সংখ্যা। তো আমরা বুঝতে পারলাম যে একটা মানে অন্তর বা রেশিও কিভাবে বের করে। এখন আসেন আমরা আরও কয়েকটা ম্যাথ দেখি, মানে আরও কয়েকটা সূত্র দেখি। সেটা হলো, আমি তো পদ সংখ্যা বের করলাম। এখন যদি আমি চাচ্ছি যে এই পদের ভিতরে আমি পদ যেই কয়টা পেয়েছি সেই পদগুলোকে আমি যোগ করব, কী করব? টোটালকে আমি যোগ করব। সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি? এখন আমি লিখব যে সমষ্টি, সমষ্টি। আচ্ছা, এটা আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন যে এটার রেজাল্টটা কত আসে। আমি বের করে দেখালাম না, আমি আগামী ম্যাথ অন্য একটা ম্যাথে আপনাদের দেখাবো, এটা দেখালাম না। তো সমষ্টিটা আমার কত আসে সেটার জন্য আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, সমষ্টির জন্য আমরা দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখেন, একটা হলো এ ইন্টু আর, তাহলে দেখেন এখানে আমি কি লিখতে চাচ্ছি যে আর মাইনাস অন, এবং এখানে আর এর পাওয়ারটা কত হবে? আর এর পাওয়ারটা কী হবে? এন হবে। তো ডিভাইডেড আর মাইনাস অন। এখন এখানে আরেকটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হলো আপনার আর এর মানটা কী হবে? অনের চেয়ে যদি আর এর মানটা অনের চেয়ে যদি বড় হয় তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কিন্তু এরপরে যদি আমরা দেখি আর এর মানটা বলতে আপনার অনুপাতটা মানে হলো গুণের অন্তরটা যদি অনের চেয়ে বড় হয়, তার মানে ধনাত্মক যদি হয়, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব সমষ্টি বের করার জন্য। আর যদি এটা অন্যভাবে হয়, যদি এটার চেয়ে ছোটো হয়, বিপরীত হয়, তখন আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? সেটা হলো দেখেন অন মাইনাস আর, আর নিচে হবে অন মাইনাস ডিভাইডেড অন মাইনাস আর। এখানে পাওয়ারটা হবে আর এর উপরে, পাওয়ারটা হবে কি আর এর উপরে। এখন দেখেন এখানে কন্ডিশনটা কি? এন পাওয়ার, ঠিক আছে, এটা হলো আর। তার মানে এখানে আমরা কি লিখব? আর লেস অন। তো দেখেন এটা বিষয়টা একটু ক্লিয়ার। আমরা সমষ্টি বের করার জন্য দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করবো। একটা হলো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর ডিভাইডেড আর মাইনাস ওয়ান। এটা হলো যদি আমার অনুপাতটা মানে হলো অন্তরটা যদি অনের চেয়ে আর অনের চেয়ে বড় হয়, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর এটা অ্যাপ্লাই করব কখন? যদি আর এর মানটা অনের চেয়ে ছোট হয়, মানে ঋণাত্মক যদি হয়ে যায়, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। চলুন এই ফর্মুলা বেসমেন্টে আমরা একটা ম্যাথ দেখি যে আমরা কীভাবে এটা সমাধান করব। তো দেখেন আমি আর একটা ম্যাথ লিখছি আপনাদের সামনে। সেটা হলো 2 + 4 + 8 ডট ডট 32। এখন দেখেন এটা আমার কি বলতে হবে? সমষ্টি বের করতে বলছে। এখন যদি সমষ্টি বের করি, আমি এখানে দেখেন লিখব কি প্রথম পদ, এটা আমরা ম্যানুয়ালি করতেছি। প্রথম পদটা আমার কী হবে? এ সমান সমান কী হবে? 2 হবে। এরপর হলো শেষ পদটা আমার কী হবে? এন সমান কি 32। এরপর আছে সাধারণ অন্তর যা যেটাকে আমরা বলতে পারি রেশিও বা অনুপাত। রেশিও কি? অনুপাত, সাধারণ অন্তর। এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? আর দ্বারা। এটাকে আমরা প্রকাশ করি হলো আর দ্বারা। এখন দেখেন এটা অনুপাত বের করার সিস্টেম আমরা জানি, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে কি হয়ে যায়? অন্তরটা বের হয়ে যায়, সাধারণ অন্তরটা বের হয়ে যায়। আমরা এটা দুইটাই চেষ্টা করি, যে
টু, তো এখানে রেজাল্ট আমার কত আসছে, এটা আসবে টু, এটা আসবে কত টু, ভাগ করলে আমার কত আসছে টু আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আর এর মানটা কত আসছে, আর এর মানটা আমার টুই হবে। তো এখন দেখেন আমরা কি বের করতে হবে, এনতম পদ। তা আপনাদের আগে বলছি যে এটার সমষ্টি বের করতে হলে আমার কি প্রথম দরকার, এনতম পদ। এখন আমি এনতম পদ যদি বের করে লেখালাম, এনতম পদ, এনতম পদ সমান সমান এ ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখন দেখেন আমরা যদি এখানে লিখতে চাই এনতম পদ বলতে আমরা শেষের পদটাকে বুঝছি। এনতম পদ কত, 32, আর এখানে এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 2, এবং আর এর মানটা কত দেওয়া আছে, আর এর মানটা দেওয়া আছে আপনার 2, কিন্তু বাকি মানগুলো তো আমার নাই। এখন দেখেন এটা আমরা যদি বের করার চেষ্টা করি, তো এই 32কে আমি একটু এইটাকে, এই 2 যেহেতু এই সাইডে আছে, এই সাইডে আসলে গুণ আকারে আছে, এই সাইডে আসলে হবে কি, সে ভাগ হয়ে যাবে, সে কী হয়ে যাবে 32 এর সাথে ভাগ আকারে হয়ে যাবে। এরপর দেখেন এই সাইডে কী রইল আমার 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে আমরা হিসেব করলে দেখেন কত আসে 16, কত আসে 16, আর এখানে কত আসে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখেন এখানে আমরা কি বের করতে পারি, একটা কাজ খুবই সহজ, এই 2কে আমরা যদি একটু অন্যভাবে লিখি তাহলে কি লিখতে, 2 টু দি পাওয়ার, আমরা যদি লিখি 2 টু দি পাওয়ার কী লেখা যাবে, এটাকে আমরা যদি হিসেব করি 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, কী লেখা যায় 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 বলা এবং 16 বলা একই জিনিস। দেখেন এই যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16। তো আমরা এখানে লিখলাম, এখন দেখেন 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো পাওয়ার যদি একই থাকে, পাওয়ার যদি কি সরি ভিত্তি যদি একই থাকে, ভিত্তি যদি কি একই থাকে, দেখেন ভিত্তি 2 2, তো আমরা উভয় সাইড থেকে আমরা যদি 2 বাদ দিয়ে দিই, বাদ দেওয়া যায়, ভিত্তি এক থাকলে উভয় অংশ থেকে এটাকে বাদ দেওয়া যায় আমাদের মানে মানে সমীকরণ হিসেবে। তো সেই হিসেবে আমরা কী পাচ্ছি, এই সাইডে পাচ্ছি 4, এই সাইডে পাচ্ছি কি 1 মাইনাস 1, n মাইনাস 1। তো এটাকে সাইড চেঞ্জ করলে আমরা ফাইনালি পাচ্ছি কি, n এর মানটা পাচ্ছি 5, n এর মানটা কী পাচ্ছি 5। এখন দেখাচ্ছি যে আমরা এখানে পদের সংখ্যা কয়টা পেয়েছি, আমরা পদের সংখ্যা পেয়েছি কয়টা, 5টা। পদের সংখ্যা কয়টা পেয়েছি, 5টা পদের সংখ্যা যদি পেয়ে থাকি, তারপরে আমরা বের করব এখন এটা সমষ্টিটা যদি আমরা বের করি, দেখেন সমষ্টি বের করার সূত্রটা আমরা কি জানি, এই যে সমষ্টি বের করলাম, সমষ্টির সূত্র কি, এখন দেখেন এখানে আমরা কিন্তু সমষ্টির জন্য দুইটা সূত্র, যেহেতু এখানে n এর মানটা কি 1 এর চেয়ে কী হচ্ছে, বড় হচ্ছে, মানে হচ্ছে আমার আর এর মানটা, সরি আর এর মানটা আমার কি আছে, আর কোনটা, এই যে আর এর মানটা কি 2 আছে, মানে n এর চেয়ে বড় না, সেক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করে থাকবো, সেটা কি a ইন্টু আর মাইনাস 1, আর এখানে কি আছে n এর মান পাওয়ার n, আর এখানে কী হবে আর মাইনাস 1। এখন দেখেন বাকি কাজটা যদি আমরা করি, n এর মান কি আছে 2 আছে, আর এইদিকে আপনার আর এর মান কি 2, আর n এর মান কত আমি পেয়েছি 5 পেয়েছি, যেহেতু এখানে 5 হবে, আর এইদিকে আছে মাইনাস 1, 2 মাইনাস 1 2, এখানে হিসেব করলে আমার দেখেন নিচে থাকে কত, নিচে থাকে হলো আপনার 2 টু দি পাওয়ার 5, এখানে মাইনাস 1 এটার সাথে, আর এখানে হিসেব করলে কত আসে 1 থাকে। তো কোনো কিছুর নিচে যদি 1 থাকে, কোনো কিছুর নিচে যদি কি থাকে 1 থাকে, সেটাকে আমরা কিন্তু মানে রাখি না, ভগ্নাংশের নিচে হর আকার যদি এক থাকে, ওটা থাকা না থাকা সমান কথা। সেক্ষেত্রে দেখেন আমরা এখানে কি বলতে পারতেছি, 2 এর উপর যদি পাওয়ার 5 থাকে, 2 এর উপর যদি পাওয়ার 5 থাকে, তাহলে 2 2 2 2 2 1 2 3 4 5, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। দ্যাট মিনস আমরা এখানে কি লিখতে পারি 32 মাইনাস 1। তো এখানে আমরা কী পাচ্ছি 2, আর এখান থেকে যদি আমরা এটাকে মানে বিয়োগ করি, তখন কী থাকে 31 থাকে, 31। তো ফাইনালি আমরা কী পাচ্ছি 2 ইন্টু 31 62, এটা হলো আমার আনসার। তার মানে হচ্ছে এই রাশিটা, সরি এই ধারাটার পদ সংখ্যা কয়টি, 5টি, এবং এই 5টিকে আমরা যখন যোগ করব, যোগফল কত হবে 62 হবে, 60 কত 2 হবে। দ্যাট মিনস আমরা ক্লিয়ার। এবার আপনার কয়েকটা সূত্র দিয়ে বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করলে আপনাদের ইজি হয়ে যাবে। তো আরেকটা বিষয় আপনাদের আমি আরেকটা বিষয় দেখাচ্ছি খুবই কম সময়ের ভিতরে। তো আমাদের গুণ করার সময় আমরা যে কাউন্ট করি, তো কাউন্টের ক্ষেত্রে আমার একটু সময় যাতে করে আমরা কম লাগাই, মানে সময় কমের ভিতরে যেন একটা রেজাল্ট তাড়াতাড়ি বের করতে হবে, সেক্ষেত্রে আমরা একটা বড় ধরনের গুণগুলো কীভাবে তাড়াতাড়ি শেষ করতে হবে। মনে করেন এই 35 একে যদি আমি 11 দ্বারা গুণ করি, যদি আমি 11 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আমার অনেক সময় লেগে যেতে পারে। তো আমরা এটা খুব যদি তাড়াতাড়ি করতে চাই, একটু অন্য শর্ট প্রসেস, শর্টকাট, সেভাবে কীভাবে করবো দেখেন আমরা, এটা একটা টেকনিক, এটা আমরা এখানে লিখব, এটা কোথায় লিখব, এইখানে লিখব। তারপর আমার কাজ কি, নেক্সট কাজ হলো এই দুইটাকে যোগ করে আমরা মাঝখানে বসাই দেবো। 3 ইন্টু 5 যোগ করলে কত আসে
8 আসে। এখন দেখেন এইটার রেজাল্ট কিন্তু বের হয়ে গেল। তো খুবই তাড়াতাড়ি হয়ে গেল। এখন এটা আপনি যদি ম্যানুয়ালি করতে যেতেন আপনার অনেক সময় লেগে যেত। তো সেমভাবে আমরা যদি আরও একটা ম্যাথ দেখি, দেখেন আমি লিখলাম 2 3 6, এটাকে আমরা 11 দ্বারা গুণ করব। সেক্ষেত্রে আমরা কি, এই দুই সাইডে দুইটা বসবে 6, এই সাইডে বসবে কত 2। এরপরে কাজ কি, এরপরে কাজ হলো আমার প্রথম কাজ হলো কি, এই দুইটা গুণ করতে হবে। কোন দুইটা গুণ করতে হবে আমার হলো, দেখেন এই ভিতরে যে দুইটা কাজ আছে সেই কাজ দুইটা আমার শেষ করতে হবে প্রথমে। দেখেন কোনটা গুণ করতে হবে, এই দুইটা যোগ করতে হবে। এই দুইটা যোগ করলে কত আসে, 6 3 আর 6 কত 9 আসে। তারপর আবার সেমভাবে আবার এই দুইটাও গুণ করতে হবে, এই দুইটা সরি যোগ করতে হবে। যোগ করলে কত 3 আর 2 5 আসছে। তো মানে এইটার রেজাল্টটা তাড়াতাড়ি বের করতে হলো। দেখেন এর আমি আর একটা বড় ম্যাথ দেখাই, গুণ কীভাবে করে 2 3, তারপরে 5 3 1 6 4, এটাকে 11 দ্বারা যদি আমি গুণ করি সেক্ষেত্রে আমার কী করতে হবে, এটা প্রথম 4-এ আসবে, এটা কোথায় আসবে, এখানে আসবে। এরপর নেক্সট আমার যে কাজ, এই দুইটাকে আমার কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে কত আসে, 10 আসে। 10-এর 0 হাতে 1, আবার এই দুটো যোগ করলে কত আসে, আপনার 6 আর 1 7, 7 আর 1 কত 8। সেমভাবে আবার আমি যদি এই দুইটাকে যোগ করি কত আসে, 3 আর 1 4, 4 আসছে। তো এইটা গুণ করলে আবার কত আসছে, 5 আর 3 8, এটা গুণ করলে কত আসছে, 5 আর 3 8 আসছে। সর্বশেষ এটা গুণ করলে কত আসছে, 3 আর 2 3 3, মানে সর্বশেষ আমি যেটা গুণ মানে সর্বশেষ যেটা পাচ্ছি সেটা কত, 3 আর 2 কত আসছে 5 আসছে। 3 আর 2 কত আসবে, 5 আসবে। তো এইভাবে আমরা এই রেজাল্টটা বের করতে পারবি। তবে এখানে কথা হলো আপনার শুধু 11 দ্বারা করলে হবে, অন্য কিছু দ্বারা করা যাবে না। শুধু এই প্রসেস, মানে যে কোনো সংখ্যাকে 11 দ্বারা যদি আমরা গুণ করি তখন রেজাল্টটা এইভাবে বের করা যায় খুবই তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।